হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু জিকে স্টাডি তোমাদের সবাইকে স্বাগত। তো জিওগ্রাফির আমাদের যে ক্লাস চলছিল সেই জিওগ্রাফির কোশ্চেন অ্যান্সারে আর একটা প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। সেই প্র্যাকটিস সেট আমরা ভালো করে প্র্যাকটিস করব এবং আমাদের আগামী আসন্ন সকল পরীক্ষার জন্য কিন্তু খুবই সাহায্য করবে। তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? চলো কোশ্চেন অ্যান্সার স্টার্ট করা যাক। দেখো, প্রথম কোশ্চেন বলছে যে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে চাঁদের কত সময় লাগে। মানে পৃথিবীকে একবার পুরোপুরিভাবে ঘুরতে পৃথিবীর চারিদিকে চাঁদের সময় লাগে কিন্তু 27.1 তাহলে চাঁদের কত সময় লাগে পৃথিবীকে সম্পূর্ণভাবে প্রদক্ষিণ করতে? 27.1 ঠিক আছে। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত? অর্থাৎ সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কিন্তু প্রায় 15 কোটি কিমি। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত? প্রায় 15 কোটি কিমি, ঠিক আছে। সূর্য থেকে পৃথিবী কত নম্বরে আছে? প্রথম আছে বুধ, তারপরে আছে শুক্র, তারপরে আছে পৃথিবী। তাহলে সূর্য থেকে পৃথিবীর স্থান হচ্ছে 3 নম্বর গ্রহ, ঠিক আছে। এবার পৃথিবীর পরে আছে মঙ্গল, তারপরে আছে বৃহস্পতি। তারপরে দেখো, সূর্যের আয়তন পৃথিবীর আয়তনের কত গুণ? সূর্যের আয়তন কিন্তু পৃথিবীর আয়তনের প্রায় কিন্তু 13,000 গুণ। মানে প্রায় 13,000টি পৃথিবী হলে কিন্তু তবে একটি সূর্য হবে। তাহলে সূর্যের আয়তন পৃথিবীর আয়তনের প্রায় 13,000 গুণ, ঠিক আছে। এর আগের কোশ্চেনটা আমরা কি জানলাম? সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব প্রায় 15 কোটি কিমি। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত? অর্থাৎ পৃথিবী যে গোলাকার হয়, এই গোলাকার হলে যে মাঝখানে যে নিরক্ষরেখা বরাবর, বলছে যে এই নিরক্ষীয় রেখা বরাবর এই যে নিরক্ষীয় ব্যাস কত? তাহলে নিরক্ষীয় ব্যাস কিন্তু প্রায় 12,757 কিমি। তাহলে পৃথিবীর নিরক্ষরেখার ব্যাস কত বলতে পারি আমরা? প্রায় 12,757 কিমি, ঠিক আছে। তাহলে এর ব্যাসার্ধ কত হয়ে যাবে? তাহলে পৃথিবীর ব্যাসার্ধ হয়ে যাবে কিন্তু প্রায় আমাদের হয়ে যাবে 6,400 কিমি। কত? 6,400 কিমি, যার ডবল করলে হয়ে যাচ্ছে আমাদের 12,800 কিমির কাছাকাছি। তাহলে পৃথিবীর নিরক্ষরেখা বরাবর ব্যাস হচ্ছে কত আমাদের? 12,750 কিমি। আর যদি ব্যাসার্ধ বলে তাহলে হয়ে যাবে আমাদের 6400, অর্থাৎ 6,400 কিমি। পৃথিবীর ভারতের প্রাচীনতম পর্বতের নাম কি? ভারতের প্রাচীনতম পর্বতের নাম হচ্ছে আরাবল্লী পর্বত, ঠিক আছে। আরাবল্লী পর্বত ভারতের কি এবং সারা পৃথিবীর যত প্রাচীনতম পর্বত আছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে আমাদের আরাবল্লী পর্বত। যে আরাবল্লী পর্বত কিন্তু আমাদের গুজরাট, রাজস্থান, পাঞ্জাব এবং গুজরাট, রাজস্থান, হরিয়ানা এবং দিল্লি এই 4টি রাজ্যের মধ্যে দিয়ে কিন্তু অবস্থিত। সেই আরাবল্লী পর্বত হচ্ছে আমাদের হচ্ছে কি ভারতের প্রাচীনতম পর্বত। আরাবল্লী পর্বত এখন ক্ষয়জাত পর্বত হয়ে গেছে, কারণ আস্তে আস্তে আরাবল্লী পর্বত ক্ষয়প্রাপ্ত হচ্ছে এবং এটি একটি স্তূপ পর্বত, ঠিক আছে। তারপরে কোশ্চেনে আমরা চলে যাই। দেখো, ভারতের ব্যারেন দ্বীপ কী বলছে? ভারতের ব্যারেন দ্বীপে কোন পর্বত দেখা যায়? তাহলে দেখো, ভারতের ব্যারেন দ্বীপ কিন্তু এক ধরনের হচ্ছে সঞ্চয়জাত পর্বত। কি? ভারতের ব্যারেন দ্বীপ কি? এক ধরনের সঞ্চয়জাত পর্বত। ভারতের ব্যারেন দ্বীপ আমরা কোথায় দেখতে পাই? এটা আমরা আন্দামান নিকোবরের ওই যে ভারতের নিচের দিকে অবস্থিত দ্বীপপুঞ্জ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কিন্তু আমরা ব্যারেন দ্বীপ দেখতে পাই। এই ব্যারেন দ্বীপ হচ্ছে একটা সঞ্চয়জাত পর্বত। আর ব্যারেন দ্বীপ হচ্ছে আমাদের ভারতের সবচেয়ে অ্যাক্টিভ, মানে সবচেয়ে লাস্ট যে আগ্নেয়গিরিটা উৎপত্তি হয়েছিল বা আগ্নেয়গিরির উৎপন্ন হয়েছিল সেটাই হচ্ছে আমাদের এই ব্যারেন দ্বীপে, বা যেটা আন্দামান নিকোবরতে দ্বীপপুঞ্জে অবস্থিত। তাহলে আমি যদি আমাদের কোয়েশ্চেন যদি পাই লেটেস্ট কোন সক্রিয় আগ্নেয়গিরি ছিল আমাদের ভারতে, তাহলে আমরা বলবো কিন্তু ব্যারেন দ্বীপ। পাঞ্চমারি শৈল শহর কোথায় অবস্থিত? পাঞ্চমারি শৈল শহর কিন্তু আমাদের হচ্ছে মধ্যপ্রদেশের সাতপুরা পর্বতশ্রেণীর মধ্যে অবস্থিত। তাহলে পাঞ্চমারি হচ্ছে আমাদের কোথায় অবস্থিত? সাতপুরা পর্বতশ্রেণী অবস্থিত মধ্যপ্রদেশে। আচ্ছা, সাতপুরা পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কিন্তু ধূপগড়, ঠিক আছে। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কিন্তু আমাদের গুরু শিখর, এবং নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আমাদের কিন্তু দোদাবেতা, ঠিক আছে। ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি? ভারতের দীর্ঘতম হিমবাহ হচ্ছে কিন্তু সিয়াচিন হিমবাহ, ঠিক আছে, যেটা আমাদের ভারত এবং চায়নার বর্ডারে অবস্থিত, জম্মু কাশ্মীরের ওখানে সিয়াচিন হিমবাহ, সিয়াচিন গ্লেসিয়ার হচ্ছে ভারতে কিন্তু দীর্ঘতম, অর্থাৎ লংগেস্ট গ্লেসিয়ার ইন ইন্ডিয়া। সিয়াচিন হিমবাহ কোন পর্বতশ্রেণীর অন্তর্গত? সিয়াচিন হিমবাহ কিন্তু কারাকোরাম পর্বতশ্রেণীর অন্তর্গত, ঠিক আছে। সব কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। তাহলে আমাদের যে কী আছে, আমাদের যে হিমালয় আছে, কারাকোরাম আছে, তাই না? তো এই কারাকোরাম পর্বতশ্রেণীর অন্তর্গত হচ্ছে কিন্তু সিয়াচিন গ্লেসিয়ার বা সিয়াচিন হিমবাহ।
তারপরে দেখো কোন পর্বতশ্রেণী সর্বোচ্চ শৃঙ্গের নাম তিরিচিমির। তাই তিরিচিমির হচ্ছে কিন্তু হিন্দুকুশ পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম। হিন্দুকুশ পর্বতশ্রেণী আমাদের ভারতে অবস্থিত নয়, এটি হচ্ছে আমাদের মধ্য এশিয়ার এশিয়ার মধ্য এশিয়ার যে দেশগুলো আছে সেখানে অবস্থান করছে। তাহলে এই যে হিন্দুকুশ পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কিন্তু তিরিচিমির। তারপরে কোশ্চেন দেখো, রাজস্থানের মরু অঞ্চলের যে বালিয়াড়ি দেখা যায়, রাজস্থানের মরু অঞ্চলে যে বালিয়াড়ি দেখা যায় সেটাকে কি বলে? রাজস্থানের মরু অঞ্চলে যে বালিয়াড়িগুলো দেখা যায় তাকে আমাদের ধ্রিয়ান বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাজস্থানের মরু অঞ্চলের বালিয়াড়িকে কি বলা হয়? ধ্রিয়ান বলা হয়। ঠিক আছে। বালিয়াড়ি মানে হচ্ছে যে রাজস্থানের মরুভূমিতে বালির যে একটা উঁচু উঁচু ঢিবি বা উঁচু উঁচু আমরা বালির যে স্তূপ দেখতে পাই সেগুলোকে আমরা বলে থাকি কিন্তু ধ্রিয়ান। জজিলা গিরিপথ কোথায় অবস্থিত? জজিলা গিরিপথ যে আমাদের হিমাদ্রি হিমালয়ে অবস্থিত। আমাদের হিমালয়কে 4টি ভাগে ভাগ করা হয়ে থাকে সাধারণত, তাই না? হিমাদ্রি হিমালয়, হিমাচল হিমালয়, শিবালিক হিমালয়, ট্রান্স হিমালয়। তো যে হিমালয়কে যে 4টি ভাগে ভাগ করা হয়, তো হিমাদ্রি হিমালয়ে কিন্তু জজিলা গিরিপথ অবস্থিত। ভারতের কোন শহরকে বলা হয় যে বর্জ্যাস্তের স্থান, মানে যেখানে বর্জ্যপাত প্রচুর হয়? তাহলে ভারতে কিন্তু আমাদের হচ্ছে প্লেস অফ থান্ডারবোল্ট বলা হচ্ছে কি আমাদের দার্জিলিং শহরকে বলা হচ্ছে কিন্তু ভারতে কি প্লেস অফ থান্ডারবোল্ট, মানে যেখানে প্রচুর পরিমাণে বর্জ্যপাত হয় ভারতের। ঠিক আছে। যদি বলে কোন দেশ হচ্ছে প্লেস অফ থান্ডারবোল্ট, মানে কোন দেশ হচ্ছে বজ্রপাতের দেশ, তাহলে বজ্রপাতের দেশ বললে আমরা বলবো ভুটান, আর ভারতের মধ্যে হলেও আমরা বলবো দার্জিলিং। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আনাইমুদি। অর্থাৎ ভারতের দক্ষিণ দিকে অবস্থিত যেসব পাহাড় পর্বতগুলো আছে তাদের মধ্যে সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আনাইমুদি। ঠিক আছে। আমাদের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আমরা সবাই জানি সান্দাকফু, তাই না? আচ্ছা, আমাদের ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী হবে? আমাদের ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে K2 বা গডউইন অস্টিন। ঠিক আছে। পরের কোশ্চেন দেখো যে উত্তর ভারতে সমভূমিতে থেকে যে কাশ্মীরে যাওয়ার রাস্তা, অর্থাৎ আমাদের ভারতের উত্তর ভারতের দিকে সমভূমি থেকে যে পাহাড়ি অর্থাৎ সমভূমি থেকে যে কাশ্মীরে এন্টার করার জন্য যে গিরিপথ দিয়ে আমাদের যেতে হয় সেই গিরিপথকে বলা হয় রোটাং গিরিপথ। তাহলে উত্তর ভারতের সমভূমি থেকে কাশ্মীরের মধ্যে এন্টার করতে গেলে যে গিরিপথের মধ্যে দিয়ে যেতে হয়, গিরিপথ মানে দুটি পাহাড় বা পর্বতের মাঝখানের যে রাস্তা, মধ্যবর্তী রাস্তা, তাহলে সেই গিরিপথটা হচ্ছে কিন্তু রোটাং গিরিপথ। পরের কোশ্চেনে আমরা চলে যাই। পালঘাট গিরিপথ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পালঘাট গিরিপথ কোথায় অবস্থিত? পালঘাট গিরিপথ কিন্তু পশ্চিমঘাট পর্বতমালায় অবস্থিত। কোথায় অবস্থিত? পালঘাট গিরিপথ হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালায় অবস্থিত। ঠিক আছে। তাহলে পালঘাট গিরিপথ কোথায় অবস্থিত? পশ্চিমঘাট পর্বতমালায় অবস্থিত। অর্থাৎ এই পশ্চিমঘাট পর্বতমালার নিচের দিকে অর্থাৎ কেরালা এবং তামিলনাড়ু এই শহরের দুটি মাঝখানে অবস্থিত। তাহলে পালঘাট গিরিপথ বললে আমরা বলবো যে এটা পশ্চিমঘাট পর্বতমালায় অবস্থিত। এটি কেরালা এবং তামিলনাড়ুকে সংযুক্ত করছে, পালঘাট গিরিপথ। এছাড়া আমরা আরও 2-4টে গিরিপথের নাম জানতে পারি, যেমন হলদিঘাটের গিরিপথ বা হলদিঘাট গিরিপথ, তারপরে ভোরঘাট। ঠিক আছে। ভোরঘাট গিরিপথ, থলঘাট গিরিপথ। ভোরঘাট এবং থলঘাট গিরিপথ এরা কিন্তু মহারাষ্ট্রে অবস্থিত। ঠিক আছে। মুম্বাইয়ের সাথে নাসিক এবং মুম্বাইয়ের সাথে পুনে, মুম্বাইয়ের সাথে নাসিক শহর এবং মুম্বাইয়ের সাথে পুনে শহরকে যুক্ত করে কারা? না, থলঘাট ভোরঘাট গিরিপথ। আর পালঘাট গিরিপথ হচ্ছে কেরালার সাথে তামিলনাড়ুকে যুক্ত করে। আম বিখ্যাত কোন জেলায়? তাহলে আমাদের পশ্চিমবঙ্গের মালদা জেলায় কিন্তু আম বিখ্যাত, এটা আমরা সবাই জানি। বর্তমানে যে হিমালয় পর্বত আছে ওখানে প্রাচীনকালে কী ছিল? বর্তমানে এখন যেখানে হিমালয় পর্বত আছে প্রাচীনকালে ওখানে কিন্তু সাগর ছিল, সেই সাগরটার নাম হচ্ছে টেথিস সাগর। তাহলে বর্তমানে যেখানে হিমালয় পর্বত সেখানে কিন্তু প্রাচীনকালে কী ছিল? টেথিস সাগর ছিল। চলো পরের কোশ্চেনে আমরা চলে যাই। পরের কোশ্চেন বলছে গঙ্গার উচ্চ গতিতে গোমুখ থেকে কত দূরে? কী বলছে না, বলছে গঙ্গার উচ্চ গতিতে, ঠিক আছে, গোমুখ থেকে কত দূর পর্যন্ত বিস্তৃত। তাহলে গঙ্গাকে তো আমরা 3টি ভাগে ভাগ করতে পারি তার গতি। পাহাড়ি এলাকাকে উচ্চ গতি বলা হয়, তারপরে মাঝে যে সমভূমিকে আমরা মধ্যগতি এবং বঙ্গোপসাগরের কাছে এসে আমরা নিম্নগতি বলি। তাহলে যে উচ্চ গতিতে কোথা থেকে স্টার্ট হচ্ছে? উচ্চ গতি কিন্তু হচ্ছে কি না, যেখান থেকে গঙ্গা স্টার্ট হচ্ছে, গঙ্গা আচ্ছা গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত এলে কিন্তু এই জায়গাটা আমরা বলি উচ্চ গতি। তাহলে গঙ্গার গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত এই যে ভাগটা, এই ভাগটাকে গঙ্গার উচ্চ গতি বলা হয়। আচ্ছা, গঙ্গা নদীর টোটাল দৈর্ঘ্য হচ্ছে কিন্তু 2525 কিমি। ঠিক আছে।
এই গঙ্গা নদী আমাদের পশ্চিমবঙ্গে ঢুকে হচ্ছে ভাগীরথী নাম হয়েছে। আবার এই ভাগীরথী আবার নদীয়ার কাছ থেকে নাম হয়েছে কিন্তু আমাদের হুগলি, ঠিক আছে, একই নদী। আবার গঙ্গা নদী বাংলাদেশে গিয়ে নাম হয়েছে পদ্মা। পশ্চিমবঙ্গের শুশুনিয়া কী জাতীয় পাহাড়? পশ্চিমবঙ্গের শুশুনিয়া হচ্ছে একটা ক্ষয় জাতীয় পাহাড়, মানে এই পাহাড় আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। পশ্চিমবঙ্গের শুশুনিয়া ক্ষয়জাতীয় পাহাড়। শুশুনিয়া কোথায় আমাদের দেখতে পাই? এটা কিন্তু শুশুনিয়া পাহাড় হচ্ছে বাঁকুড়াতে অবস্থিত। পার্বত্য অঞ্চলে নদী উপত্যকা সাধারণত কী ধরনের হয়? অর্থাৎ পার্বত্য অঞ্চলে নদীগুলো যেগুলো আর কি, সেই নদীগুলো যখন পাহাড়ি অঞ্চলের দিকে বয়ে যায় তখন তার দুদিকে ভি আকৃতির উপত্যকা তৈরি করে। কি ভি আকৃতির উপত্যকা তৈরি করে। তাহলে পার্বত্য অঞ্চলের নদী উপত্যকাগুলো কিন্তু ভি আকৃতির হয়। ভারতের বৃহত্তম নদী গঠিত দ্বীপের নাম কি? তাই নদী ভারতের বৃহত্তম নদী ভারতের বৃহত্তম নদী গঠিত দ্বীপের নাম কি? ভারতের বৃহত্তম নদী অর্থাৎ নদী দিয়ে গঠিত যে দ্বীপ সেটা হচ্ছে মাজুলি দ্বীপ। যে মাজুলি দ্বীপ হচ্ছে আমাদের ব্রহ্মপুত্র নদী তৈরি করেছে, যেটা আসামে অবস্থিত। তাহলে ভারতের বৃহত্তম নদী গঠিত যে দ্বীপ সেটা হচ্ছে কি মাজুলি দ্বীপ, যে দ্বীপটি কোথায় অবস্থিত? আসামে, ঠিক আছে। আর এই দ্বীপটি তৈরি করেছে কোন নদী? এই দ্বীপটি তৈরি করেছে কিন্তু আমাদের ব্রহ্মপুত্র নদী, ঠিক আছে। আচ্ছা, যদি একটা কোশ্চেন পড়ে ধরো বললো গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র এই তিনটি নদীর মধ্যে কার দৈর্ঘ্য সবচেয়ে বেশি? তাহলে আমরা বলবো কিন্তু সবচেয়ে দৈর্ঘ্য বেশি হচ্ছে আমাদের হচ্ছে ব্রহ্মপুত্র, তারপরে সিন্ধু, তারপরে গঙ্গা, ঠিক আছে। তিব্বতের মালভূমিতে ব্রহ্মপুত্র নদের নাম কি? দেখো, তিব্বত মালভূমিতে ব্রহ্মপুত্র নদের নাম হচ্ছে সাংপো। অর্থাৎ দেখো, ব্রহ্মপুত্র নদী তো তিব্বত, অর্থাৎ তিব্বত থেকে সৃষ্টি হয়েছে। তো তিব্বত থেকে সৃষ্টি হয়েছে এই ব্রহ্মপুত্র নদী, তিব্বতের নাম হচ্ছে সাংপো। আর এই ব্রহ্মপুত্র নদী আমাদের অরুণাচল প্রদেশ থেকে ভারতে প্রবেশ করে। তাই অরুণাচল প্রদেশ থেকে কি দিহাং নাম হয়ে যায়। তাহলে এই ব্রহ্মপুত্র নদী হচ্ছে তিব্বতের নাম হচ্ছে কি? তিব্বতের নাম হচ্ছে কিন্তু সাংপো, যেটা অরুণাচল প্রদেশে ঢোকার সময় নাম হয়ে যায় দিহাং। আবার সেই দিহাং নামটা গিয়ে বাংলাদেশে ওখানে যখন প্রবেশ করে বাংলাদেশে, তখন আবার ওটা হয়ে যায় কিন্তু যমুনা। বোঝা গেল? তাহলে ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে যমুনা হয়ে যায়, আর আর গঙ্গা নদী বাংলাদেশে প্রবেশ করলে পদ্মা হয়ে যায়, ঠিক আছে। ভারতের 90% নদ নদী বঙ্গোপসাগরে গিয়ে মিশিত হয়। ভারতের 90% যতগুলো নদ নদী আছে ভারতের, প্রায় 90% নদী কিন্তু আমাদের বঙ্গোপসাগরে পতিত হয়। যেমন হচ্ছে আমাদের মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, গঙ্গা, তারপরে দামোদর, যত নদী আছে এগুলো সব কিন্তু প্রায় 90% আমাদের ব্রহ্মপুত্র সব কিন্তু বঙ্গোপসাগরে পড়ে। আর 10% নদী আছে যারা আরব সাগরে পড়ে। যেমন হচ্ছে মনে করো আমাদের লুনি, সবরমতী, নর্মদা, মাহি, তাপ্তি, ঠিক আছে। এই কিছু ধরনের নদী আছে যারা পশ্চিম দিকে আরব সাগরে গিয়ে পতিত হয়েছে। নিচের নদীগুলির মধ্যে কোনগুলি সিন্ধু নদীর উপনদী? দেখো, সিন্ধু নদীর উপনদী সবগুলি, অর্থাৎ তোমরা বলতে পারো ইরাবতী, চন্দ্রভাগা এবং বিতস্তা। এই তিনটি নদী কিন্তু হচ্ছে সিন্ধু নদীর উপনদী, ঠিক আছে। তারপরে দেখো, ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর গতিপথে আমরা দেখতে পাই? এই ধোঁয়াধার জলপ্রপাত আমরা দেখতে পাই কিন্তু নর্মদা নদীতে। তাই ধোঁয়াধার জলপ্রপাত আমরা কোথায় দেখতে পাই? নর্মদা নদীতে, যেটা অবস্থিত মধ্যপ্রদেশে। তাই ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীতে দেখা যায়? নর্মদা নদীতে, যেটা অবস্থিত কোথায়? মধ্যপ্রদেশে। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন বলেছে যে কোনটির আর এক নাম বরফের চাদর বা আইস শিট? বরফের চাদর বা আইস শিট বলা হয় মহাদেশীয় হিমবাহকে। মহাদেশীয় হিমবাহকে বরফের চাদর বা আইস শিট বলা হয়। পাদগাঠনিক তত্ত্ব কিসের জন্য প্রযোজ্য? পাদগাঠনিক তত্ত্ব হচ্ছে কিন্তু আমাদের ভঙ্গিল পর্বত গঠনের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে পাদগাঠনিক তত্ত্ব কিসের জন্য প্রযোজ্য? এটা হচ্ছে ভঙ্গিল পর্বত যখন তৈরি হয় সেটা এই তত্ত্ব অনুযায়ী ব্যাখ্যা করা হয়েছে। আচ্ছা, সবচেয়ে লেটেস্ট অর্থাৎ নবীনতম ভঙ্গিল পর্বত হচ্ছে আমাদের হিমালয়। হিমালয় হচ্ছে নবীনতম ভঙ্গিল পর্বত, অর্থাৎ সবথেকে ইয়াং মাউন্টেন। হিমালয়ের উচ্চতা কিন্তু এখনও আমাদের খুবই সামান্য পরিমাণে বাড়ে। কোন নদীর মোহনায় বদ্বীপ আছে? দেখো, যেসব নদীগুলো আমাদের বঙ্গোপসাগরে পড়েছে দেখবে তাদের সবগুলোই প্রায় আমাদের হচ্ছে কি না বদ্বীপ আছে, ঠিক আছে। তাহলে বঙ্গোপসাগরে পড়েছে আমাদের এই চারটের মধ্যে মহানদী কিন্তু বঙ্গোপসাগরে পড়েছে।
আর নর্মদা, তাপ্তি, সবরমতী সব কিন্তু আরব সাগরে পড়েছে, ঠিক আছে, আরব সাগরে পড়েছে। তাহলে বঙ্গোপসাগরে যেসব নদী পড়ে সেগুলো কিন্তু মোহনায় বদ্বীপ সৃষ্টি করে, যেমন মহানদী। আচ্ছা, মহানদীর ওপরে যে একটা বাঁধ আছে হীরাকুদ বাঁধ, ঝাড়খণ্ডে ওড়িশাতে অবস্থিত মহানদীর ওপরে, যেটা হচ্ছে আমাদের ভারতের সবথেকে লংগেস্ট অর্থাৎ সবচেয়ে লংগেস্ট মানে কি সবচেয়ে সর্ববৃহৎ আর কি, সবচেয়ে লম্বা দৈর্ঘ্যের বাঁধ হচ্ছে লংগেস্ট ড্যাম ইন ইন্ডিয়া, আমাদের হচ্ছে হীরাকুদ, যেটা এই মহানদীর ওপরে অবস্থিত। তারপরে কোশ্চেন দেখো, ভারতের একটি অন্তর্বাহিনী নদী হচ্ছে লুনি, কোথায় অবস্থিত? রাজস্থান। অন্তর্বাহিনী রাজস্থানে অবস্থিত। অন্তর্বাহিনী নদী মানে যে নদীটি কিন্তু গিয়ে মোহনায় অর্থাৎ নদীটি গিয়ে কিন্তু সাগরে মিশিত হয় না, মাঝে কোথাও সেই নদীটির বিলুপ্তি ঘটে। তাহলে ভারতে এরকম একটি নদী হচ্ছে কিন্তু হচ্ছে লুনি নদী, যেটা হচ্ছে অন্তর্বাহিনী নদী। কোন নদীর গতিপথে হুড্রু জলপ্রপাত দেখা যায়? হুড্রু জলপ্রপাত দেখা যায় কিন্তু সুবর্ণরেখা নদীর ওপরে, ঠিক আছে। এই সুবর্ণরেখা নদীর ওপরে হুড্রু জলপ্রপাত দেখা যায়, যেটা অবস্থিত ঝাড়খণ্ডে। তাহলে ঝাড়খণ্ডের সুবর্ণরেখা নদীর ওপরে হুড্রু জলপ্রপাত দেখা যায়। নিচের কোনটি গঙ্গার শাখা নদী? নিচের গঙ্গার শাখা নদী হচ্ছে পদ্মা। গঙ্গা নদী কিন্তু বাংলাদেশে প্রবেশ হয়ে নাম হয়ে গিয়েছে পদ্মা, তাহলে গঙ্গার শাখা নদী অবশ্যই পদ্মা। ক্যাটারাক্ট কিসের সঙ্গে জড়িত বা ক্যাটারাক্ট কিসের শ্রেণীবিভাগ? ক্যাটারাক্ট হচ্ছে একটা জলপ্রপাত অর্থাৎ ওয়াটারফলসের শ্রেণীবিভাগ। রাজা, রোরার, রকেট অ্যান্ড রানি এগুলো কিসের সাথে যুক্ত? এগুলো হচ্ছে কিন্তু যোগ জলপ্রপাতের সাথে যুক্ত। কি? যোগ ওয়াটারফলস বা যোগ জলপ্রপাতের সাথে যুক্ত। এই যোগ জলপ্রপাত অবস্থিত কিন্তু কর্ণাটকে সবরমতী নদীর ওপরে, এই শরাবতী নদীর ওপরে। তাহলে কর্ণাটকের শরাবতী নদীর ওপরেও কিন্তু এই যোগ জলপ্রপাত অবস্থিত। যেমন রাজা, রোরার, রকেট, রানি এই চারটি নদী কোথায়? এই চারটি শব্দ কিন্তু যোগ জলপ্রপাতের সাথে যুক্ত, যেটা হচ্ছে কর্ণাটকে অবস্থিত শরাবতী নদীর ওপরে। হীরাকুদ ড্যাম কোন নদীর ওপর অবস্থিত? এক্ষুনি বলছিলাম হীরাকুদ ড্যাম হচ্ছে মহানদীর ওপর অবস্থিত, যেটা হচ্ছে কোথায় অবস্থিত? ওড়িশা। এই হীরাকুদ ড্যাম মহানদীর ওপরে অবস্থিত, যেটা হচ্ছে লংগেস্ট ড্যাম মানে সবচেয়ে লম্বা বাঁধ আমাদের ভারতে। পরের কোশ্চেনে আমরা চলে যাই। দেখো পরের কোশ্চেন বলেছে, দেখো বলছে যে কোন নদীটি গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? সেটা হবে কিন্তু আমাদের নর্মদা। নর্মদা, তাপ্তি, মনে রাখবে সবসময় এই দুটো নদী কিন্তু গ্রস্ত উপত্যকাদের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, অর্থাৎ দুদিকে পর্বত আছে এবং মাঝখান থেকে প্রবাহিত হয়েছে। এরকমকে বলা হয় রিফ্ট ভ্যালি বা গ্রস্ত উপত্যকা। দুদিকে ধরো পর্বত থাকবে, মাঝখান থেকে যখন নদী প্রবাহিত হবে তাকে বলা হচ্ছে রিফ্ট ভ্যালি বা গ্রস্ত উপত্যকা। তো নর্মদা এবং তাপ্তি এই দুটি নদী কিন্তু গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। তো এই ছিল আমাদের আজকের জিওগ্রাফির একটি অন্যতম ক্লাস। অবশ্যই তোমরা কিন্তু এই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।